তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। লেবাননের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার জন্য ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। ইসরায়েলের অপরাধী গুন্ডাদলকে শাস্তি দেওয়ার সহজাত অধিকার ইরানের আছে এবং তেহরান অবশ্যই সেই অধিকার ব্যবহার করবে, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুমকি। বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল সমাবেশ থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাখ্যান করলেন ছাত্র নেতারা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে পাঠানো এক শোক বার্তায় জেনারেল সালামি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের আগ্রাসনে শহীদ হন ফুয়াদ শুকুর। কমান্ডার সালামি নৃশংস অপরাধী ইসরায়েলকে মুসলিম উম্মার শত্রু বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েল ও তার সমর্থকদের আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের নিবেদিত দৃঢ়চেতা এবং প্রতিশ্রুতিবদ্ধ মুজাহিদিনদের পক্ষ থেকে পবিত্র ক্রোধ, কঠোর প্রতিশোধ এবং প্রতিরোধের জন্য অপেক্ষা করা উচিত। আমেরিকার সর্বাত্মক সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজায় চলমান বর্বরতা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন আইআরজিসি প্রধান। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি আবারও জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী গুন্ডাদলকে শাস্তি দেওয়ার সহজাত অধিকার ইরানের আছে এবং তেহরান অবশ্যই সেই অধিকার ব্যবহার করবে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার উপর ইসরায়েলের সন্ত্রাসী হামলা ও শাহাদাতের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশের বিরুদ্ধে আমেরিকার সাথে ইউরোপীয় দেশগুলোর জোট বাঁধার সমালোচনা করেন আলী বাকেরি কানি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বিভ্রান্তির মধ্যে রয়েছে যে তারা ইসমাইল হানিয়াকে শহীদ করার পর হামাসের পথ পরিবর্তন করতে পারবে কিংবা হামাসকে দুর্বল করতে পারে অথবা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে। তিনি বলেন, বিশ্বের উচিত ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করা, যারা একটি ক্যান্সারের টিউমারে পরিণত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলে অশুভ ও অশান্তির প্রতীক এবং সমগ্র বিশ্বের উচিত এই ক্যান্সারকে উপড়ে ফেলার চেষ্টা করা। আমরা হানিয়াকে বিদায় জানাই। তিনি একজন শহীদ এবং মহান নেতা, যিনি ইসরায়েলি শাসনের বিরুদ্ধে আল আকসা স্টর্ম অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। আল হাইয়া বলেন, চলমান গণহত্যার মাধ্যমে ইসরায়েল দেখিয়েছে যে তারা কতটা নিষ্ঠুর এবং খারাপ। বাংলাদেশের রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের দাবিতে আগামীকাল সারা দেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ বিকালে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের এক দফা হল শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট দুর্নীতির
বিচার। আমরা জেলের তালা ভেঙে আমাদের ভাইদের আনব। যে অভ্যুত্থান শুরু হয়েছে এতে সব জনতা যোগ দিন। আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্মিলিত মোর্চা গঠন করব। আমরা আমাদের দেশের রূপরেখা ঘোষণা করব। আগামীকাল থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন হবে। এদিকে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এছাড়া 5 আগস্ট বিকাল 3টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে ক্ষমতাসীন দলটি। আজ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ফিরিয়ে এনেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতে বিএনপি জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে, আমি আর সংঘাত চাই না। আজ দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তার প্রশ্নই ফেসবুক পোস্টে জানান, খুনি সরকারের সাথেই কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই। সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। ভূমিধসে বিধ্বস্ত ভারতের কেরল রাজ্যের ওয়ানোর এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ওয়ানোর পৌঁছেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত খোগলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা সেখানে গেছেন। সরকারি হিসেবে কেরলের ভূমিধসে মৃত 177 হলেও বেসরকারি মতে 350 ডিঙিয়েছে মৃতের সংখ্যা। দ্রুত চলছে উদ্ধার কাজ। শনিবার ভূমিধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলার বিষয়টি এক্স হ্যান্ডেলে জানান দুই নেতা। এর আগে গত 1 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানবিক কারণে আমরা 2 সাংসদকে ওয়ানোরে পাঠাচ্ছি, তারা 2 দিন থাকবেন, মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তারা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে কাতারের রাজধানী দোহার একটি কবরস্থানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় হানিয়া শাহাদাত বরণ করেন। কাতারের রাজধানী দোহায় হামাসের প্রবাসী দপ্তর অবস্থিত এবং ইসমাইল হানিয়া দোহা দপ্তরে নিয়োজিত ছিলেন। তাকে শুক্রবার দোহার উত্তরে লুসাইল এলাকার একটি রাজকীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে দোহার বৃহত্তম মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে শহীদ ইসমাইল হানিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই নামাজে মধ্যপ্রাচ্যের বহু দেশ থেকে আগত রাষ্ট্রীয় অতিথিরা অংশগ্রহণ করেন। এছাড়া গাজা উপত্যকা ও পশ্চিম তীরের পাশাপাশি জর্দান, লেবানন, তুরস্ক, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ আরও অনেক দেশে শহীদ হানিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন,
আমেরিকা থেকে সবুজ সংকেত পাওয়ার পরে কেবল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করেছে। ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় পাঠানো শোকবার্তায় একথা বলেছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী। গত বুধবার তেহরানে অবস্থানকালে রাত 2টার দিকে ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। ওই হামলায় তাঁর একজন দেহরক্ষীও শহীদ হয়েছেন। এ বিষয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী সুস্পষ্ট করে বলেন, আমেরিকার সবুজ সংকেতের পর ইসমাইল হানিয়াকে ইসরায়েল শহীদ করেছে। আমেরিকার সবুজ এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পশুবৃত্তি আবারও পরিষ্কার হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ইসমাইল খতিব। তিনি বলেন, আল-আকসা স্টর্ম অপারেশনের সফল বাস্তবায়নের প্রতিশোধ নিতে ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মোক্তাদা আল সাদ্র ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য আরব এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি ইসরায়েলি পণ্যের উপর পূর্ণ মাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ করেছেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে মুক্তাদা আল সাদ্র বলেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাশ করা উচিত, যেন জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়। ইরাকের এই নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যে সমস্ত আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য তিনি এরই মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন। আগামী নভেম্বরের নির্বাচনে তাকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেইমি হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। অবশ্য ভোট গ্রহণ শুরুর 36 ঘণ্টার মধ্যে কামালা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনের চেয়েও বেশি ভোট পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে কামালা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন, কারণ এই অবস্থানে তিনি হবেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় দেশগুলোতে অভিবাসীদের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। ইউরোপীয় দেশগুলো অতি সস্তায় শ্রমিক পেতেই অভিবাসী গ্রহণ করে। এটাকে বলা হচ্ছে নয়া কৃতদাস প্রথা। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে একটি পরিবেশন। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। ইউরোপীয় দেশগুলোতে অভিবাসীদের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। কথিত এই সবুজ মহাদেশে অতি সস্তায় শ্রমিকদের ব্যবহার করা হয় এবং অভিবাসী শ্রমিকদের সামান্য মজুরি দিয়ে কাজ করানো হয়। উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানো বেশিরভাগ অভিবাসী এই আশঙ্কায় থাকেন যে তাদেরকে যে স্বল্প পারিশ্রমিকে কাজ করানো হয় সেটি প্রকাশ করে দিলে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। পার্সটুটে ফার্সি জানাচ্ছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এ সম্পর্কে বলেছে, ইউরোপীয় দেশগুলোতে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত ব্যক্তিদের সামান্য পারিশ্রমিকে কাজ করানো হয় এবং অভিবাসী শ্রমিকরা স্থানীয় শ্রমিকদের তুলনায় 3 ভাগের 1 ভাগ মজুরি পান। ব্রিটেনের সেন্টার ফর
সোশ্যাল জাস্টিস এবং জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে নতুন ক্রীতদাস প্রথা মাথাচাড়া দিয়ে উঠেছে। মানব পাচারকারী চক্র আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে অভিবাসী শ্রমিকদেরকে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করে এবং তাদেরকে সামান্য পারিশ্রমিক দিয়ে তাদের কষ্টার্জিত অর্থে শত শত কোটি ডলার কামিয়ে নেয়। ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানির নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। এ দেশটির নানা কষ্টকর সেক্টরে হাজার হাজার অভিবাসী শ্রমিক লোকচক্ষুর অন্তরালে মানবেতর জীবনযাপন করছে এবং সামান্য মজুরির বিনিময়ে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত রয়েছে। ইরানের বার্তা সংস্থা মিজানের বরাত দিয়ে পার্স টুডে ফার্সি জানিয়েছে, জার্মানিতে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদেরকে বাধ্যতামূলক কাজে নিয়োজিত করার বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক হইচই শুরু করেছে। জার্মান সরকার দাবি করছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করা অভিবাসীদের বেকার ফেলে না রেখে তাদেরকে কোনো উপকারী কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের অতীতের ক্রীতদাস প্রথার মতো ব্যবহার করছে জার্মানি। দেশটি এর মাধ্যমে অভিবাসীদের জার্মানিতে প্রবেশের বিরোধিতাকারী উগ্র ডানপন্থীদের সামাল দেওয়ার চেষ্টা করছে। ব্রিটেনে আশ্রয় গ্রহণকারী অভিবাসী শ্রমিকদের অবস্থাও একই রকমের। লন্ডন থেকে প্রকাশিত দৈনিক গার্ডিয়ান এ সম্পর্কে লিখেছে, ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর দেশটিতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য ব্রিটিশ সরকার অভিবাসীদেরকে খুব সহজেই শ্রমিক ভিসা দিচ্ছে, কিন্তু এসব শ্রমিকের ব্যাপারে ব্রিটেনের শ্রম আইন মানা হচ্ছে না এবং বিষয়টি নয়া ক্রীতদাস প্রথায় পরিণত হয়েছে। ফ্রান্সে অভিবাসী শ্রমিকদের সঙ্গেও করা হয় বর্ণবাদী আচরণ। ইউরো নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, ফ্রান্সে কর্মরত শ্রমিকদের সঙ্গে স্বল্প মেয়াদী চুক্তি করা হয় এবং তাদেরকে অমানবিক পরিবেশে ফেলে রাখার পাশাপাশি সামান্য মজুরি পরিশোধ করা হয়। ফ্রান্সে বসবাসরত মরক্কো ও আফ্রিকান সাহারার দক্ষিণের দেশগুলো থেকে আসা শ্রমিকদেরকে তাদের পূর্বপুরুষদের তুলনায় কম পারিশ্রমিক দেয়া হয় এবং তাদের মধ্যে বেকারত্বের হারও অনেক বেশি। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। লেবাননের হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার জন্য ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। ইসরায়েলের অপরাধী গুন্ডাদলকে শাস্তি দেওয়ার সহজাত অধিকার ইরানের রয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুমকি। বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল সমাবেশ থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাখ্যান করলেন ছাত্র নেতারা।